হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুড এসআই পরীক্ষা যে 2019-এ কন্ডাক্ট হয়েছিল, সেই পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কত নাম্বার এসেছিল। ঠিক আছে, এইটা জানলে কি হবে? এটা জানলে মোটামুটি আমাদের একটা আইডিয়া আসে যে কোন বিষয়টার উপরে আমি কতটা এফর্ট দেবো বা জোর দেবো, তাই না? তো যাই হোক, মোটামুটি সবাই জেনে গেছো যে 16ই মার্চ এবং 17ই মার্চ ফুড এসআইয়ের প্রিলি পরীক্ষা হবেই, তাই না? শনিবার এবং রবিবার দুটো শিফটিংয়ে পরীক্ষা হচ্ছে, কেননা প্রচুর ছেলে মেয়ে পরীক্ষা দেবে, তাই পিএসসি এই ডিসিশন নিয়েছে। যাই হোক, তো প্রথমে একটু বলে রাখি, আমরা জানি 50 নাম্বার জিএস এবং 50 নাম্বার অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত আসবে, মানে সব মিলিয়ে হবে 100 নাম্বারের একটা পরীক্ষা, এইটুকু আমরা সবাই জানি। কিন্তু এই যে জিএস বা জেনারেল স্টাডি, এর মধ্যে যদি আমি আরও ব্রেক করি যে 2019-এ কোন সাবজেক্ট থেকে কত এসছিল, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। আমি পুরো মানে কত কি এসছিল সেগুলোও বলে যাব, এবং তোমরা কোন কোন মানে বই বা কিভাবে অ্যাপ্রোচ করতে পারো সেটাও আমি বলে যাব। আমি আমার দিক থেকে বলে যাব, তোমাদের স্ট্র্যাটেজি বা ভাবনা চিন্তা আলাদা হতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। দেখো, একে কি বলছে স্ট্যাটিক জিকে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু ঢুকেছিল, সেখান থেকে এসেছিল 17টা কোশ্চেন। বুঝতে পারলে মানে কতটা ইম্পর্টেন্ট? স্ট্যাটিক জিকে যেগুলো হয় নর্মালি, মানে কোন দেশের কয়েনের নাম, ঠিক আছে, মুদ্রার নাম, এই টাইপের কোশ্চেন, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স। বুঝতে পারলে? নাচ বিভিন্ন কোন স্টেটের নাচ, যেমন মানে অন্ধ্রপ্রদেশের হচ্ছে কুচিপুড়ি, কেরালার কথাকলি, তাই না? এই টাইপের জিকে, এবং তার সাথে আসছে কোনটা? তার সাথে আসছে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? তো এখান থেকে 17টা কোশ্চেন, মানে ওয়েটেজ অনেক বেশি কিন্তু। বাকি নাম্বারগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তো 17টা কোশ্চেন, তো এখান থেকে আমি কি করব? এখান থেকে করব হচ্ছে এইটার সঙ্গে লড়ার জন্য আমার প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে আমার কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবে, তাই না? তো কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো? তোমরা যারা প্রত্যেকদিন বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়ো তাদের তো ঠিকই আছে, যারা ম্যাগাজিনে পড়ো তাদেরও কোনো সমস্যা নেই, আর যারা এমনি ইউটিউব থেকে করো তো তাদেরও কোনো সমস্যা নেই। তো বলে রাখি, ইউটিউবে আমিও প্রতিদিন এখন সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স আনতে শুরু করেছি, এবং আগের বছরের মানে 2023-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আমি টপিক ওয়াইজ করাতে শুরু করেছি। তো তোমরা সেগুলোও দেখতে পারো, বা যে যেখান থেকে দেখো, যার যেখানে শ্যুট হয়ে আছে সে সেখানেই দেখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলে? তো সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটা করা যেতে পারে। এবার স্ট্যাটিক জিকে তোমরা যে কোনো যে যা বই পড়ো, কেউ ম্যানুয়াল পড়ো, কেউ হচ্ছে তোমার নর্মাল কোনো স্যারের নোট পড়ো, যারা বিভিন্ন বই পড়ো বা রেলওয়ে চ্যালেঞ্জার ট্যালেঞ্জার যে সমস্ত বই পড়ো, সেই সমস্ত বইয়ের শেষের দিকে দেখবে স্ট্যাটিক জিকে থাকে। বুঝতে পারলে? সেই সমস্ত বইয়ের শেষের দিকটায় দেখবে একটু বেশ ভালো রকম স্ট্যাটিক জিকে ঢুকিয়ে দেয়। তো সেখান থেকে ইম্পর্টেন্ট বেঁচে, যদি এক্সপিরিয়েন্স হও তো খুব ভালো, যে এক্সপিরিয়েন্স নয় কোনো এক্সপিরিয়েন্সের কাছ থেকে মোটামুটি একটু দাগ টাগ দিয়ে তারা পড়তে পারো, তো সেখান থেকে এই জিনিসটা কভার হতে পারবে। বোঝা গেল? নেক্সট 2 নম্বরে কি বলছে? ভূগোল। ভূগোল থেকে দেখো 8টা কোশ্চেন এসেছিল, এটাও কম না। এবার ভূগোল দু ধরনের হয়, এক হচ্ছে ইন্ডিয়া, আর দুই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো ইন্ডিয়ার ভূগোল কি করবে? ইন্ডিয়ার ভূগোলের জন্য তোমরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপটা সম্পর্কে আইডিয়া হতে হবে। কোন স্টেট কোথায় আছে, কোন স্টেটের রাজধানী কি, এই টাইপের জিনিসগুলো প্রথমে আইডিয়া থাকতে হবে। মানে তোমার মানে আমি এমনি এমনি বলছি না জিনিসটা। তার কারণ হচ্ছে, ধরো তোমার মানে কি বলতো, যদি ওই আইডিয়াটা থাকে না, শুধু ম্যাপের আইডিয়া থাকে, তোমরা দেখবে ওখান থেকে একটা দুটো কোশ্চেন পেয়ে যাচ্ছ। দেখবে বলে যে এই নদীটা, ধরো কাবেরী নদী, কাবেরী নদীর বিবাদ কোন দুই স্টেট, মানে স্টেটের উপর দিয়ে, মানে কোন দুই স্টেটকে নিয়ে কাবেরী নদীর বিবাদ। তো তোমার ম্যাপের যদি আইডিয়া থাকে, তুমি ওখান থেকে অটোমেটিক বলতে পারবে যে কেরালা, এই কর্ণাটক আর তামিলনাড়ু, তাই না? তো ম্যাপের আইডিয়াটা থাকতে হবে, এবং ম্যাপের আইডিয়ার সাথে সাথে কি করতে হবে, তোমরা যে যা বই পড়ো, অনেকে আছে যারা হচ্ছে 9-10-এর বইগুলো পড়ে, তাদেরও ঠিক আছে, যারা ম্যানুয়াল পড়ে তাদেরও ঠিক আছে, এবং যারা কেউ যদি মানে আমাদের অরবিন্দ কুমার, জিওগ্রাফির অরবিন্দ কুমারের বই আছে, সেগুলো পড়লে মানে কোনো ব্যাপার না, যে যেটা পড়ে এখানে হবে। আমি বারবার বলি, ফুড এসআইয়ের কোশ্চেন কিন্তু এমন কোনো কঠিন হয় না, ঠিক আছে, কিন্তু অনেক বেশি জানতে হয়, অ্যাটেম্প্ট করতে হয়, তাই না? ধরো তোমার ডেপথ বেশি লাগবে না, কিন্তু তোমার পরিধিটা বেশি হতে হবে। বুঝতে পারলে? তো ডেপথ মানে প্রচুর ডাব্লিউবিসিএস মেনে টেনে লাগে, ঠিক আছে। ফুড এসআই তোমার মানে স্কোরিংটা এত মানে হাই উঠবে, মানে উঠতে বাধ্য, কেননা এত লোক পরীক্ষা দিচ্ছে, মাত্র 480টা সিট, কাট অফ অনেক বেশি যাবে। সুতরাং তোমার বিষয়গুলো সব জানতে হবে, প্রচন্ড ডেপথে না জানলেও হবে। তাই জন্য যে কোনো যে যা বই পড়ছো ঠিকই আছে। বুঝতে পারলে? এবার ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি নিয়ে কি করবে? ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি নিয়ে প্রথম যেটা করবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যত নদীগুলো আছে, মানে ইম্পর্টেন্ট নদীগুলো, সেগুলো সম্পর্কে একটু জানবে। দার্জিলিংয়ের ওই পাহাড় টাহাড় সান্দাকাফু, ঠিক আছে, তারপর সবরগ্রাম, ফালুট,
এই টাইপের জিনিসগুলো নিয়ে একটু জানবে। আমাদের পশ্চিম দিকের যে পাহাড়গুলো আছে, ঠিক আছে? তোমার হচ্ছে আমাদের মানে পুরুলিয়ার যে পাহাড়গুলো আছে অযোধ্যা টযোধ্যা এগুলো নিয়ে একটু জানলে। ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোথায় কি চাষ হয়? বর্ধমানে ধান চাষ হয়। ঠিক আছে? মুর্শিদাবাদে সিল্ক চাষ হয়। এই টাইপের ইনফরমেশনগুলো তোমাকে জানতে হবে। এগুলো তোমরা যেকোনো একটা ইউটিউব চ্যানেলে সার্চ মারলেও পেয়ে যাবে বা যদি কারো কাছে কোনো নোট ফোট থাকে সেগুলোও এনাফ। ঠিক আছে? মানে পশ্চিমবঙ্গে কোথায় মানে হিস্ট্রি মানে আমাদের ইন্ডিয়ার মতো অত ডিটেল জানতে হবে না। ঠিক আছে? পশ্চিমবঙ্গ নিয়ে টোটাল আমার মতে পশ্চিমবঙ্গ নিয়ে তোমার ২০০ থেকে ৩০০ টা প্রশ্ন উত্তর মুখস্থ করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যায়। ওর বাইরে পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন আসে না। বুঝতে পারলে? সুতরাং পশ্চিমবঙ্গ নিয়ে এইভাবে এগোনো যেতে পারে। এবার হচ্ছে সংবিধান। সংবিধান থেকে কোশ্চেন সবসময় সহজ আসে এবং কমনই আসে এবং সংবিধান থেকে দেখো ৭ টা প্রশ্ন আসবে। তোমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে? তারপর সংবিধান যখন তৈরি হচ্ছিল, ঠিক আছে? সেই সেই প্রেক্ষাপটটা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। তার কারণ এবং সুপ্রিম কোর্ট, ঠিক আছে? তারপর ক্যাগ মানে যে যত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে তোমরা যে যেখান থেকে পড়ো সেগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে? কারণ ৭ টা কোশ্চেন থাকে, খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? তো সংবিধানে আমি বলব যে সংবিধানের কোশ্চেন দেখবে ম্যাক্সিমাম কোথা থেকে আসে বলবে? তোমাদের যে পার্ট আছে না, দেখবে ১ নম্বর পার্ট থেকে ওই ইউনিয়ন পর্যন্ত, ঠিক আছে? দেখবে ওর মধ্যেই কোশ্চেন চলে আসে। এবার তারপরে ইলেকশন কমিশন-টমিশন হান-ত্যান একটু আধটা করে একটা ছোট, ছোট মানে নোট করে নিলেও কাজ হয়ে যাবে। এরপর চলো ইতিহাস। ইতিহাস থেকে ৬ টা। বুঝতে পারছো? অত বড় ইতিহাস, ঠিক আছে? অত বড় একটা চ্যাপ্টার ইতিহাস। মানে সেখানে দেখো অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি এবং তোমার মডার্ন হিস্ট্রি। এখান থেকে ৬ টা কোশ্চেন আসছে। এবং আমি একটা এতক্ষণ পরে একটা আমি সোজা কথা বলি, ইতিহাস-টিতিহাস এগুলো না, ওই ব্যাপার ওইটাই। কোশ্চেন তোমার প্রচণ্ড ডেপথে দেবে না। কিন্তু তোমাকে সবটা জানতে হবে। বুঝতে পারলে? তাহলে এখন যারা মানে একদম ভারী ভরকম বই তুলে নিচ্ছ, তাদের জন্য কিন্তু মুশকিল। যার ভারী ভরকম বই পড়ে অভ্যাস আছে, ঠিক আছে? যে অলরেডি সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছে, তার জন্য ঠিক আছে। ঠিক আছে? যে ডব্লিউবিসিএস মেন দেয় কিংবা ধরো মানে বেশ কয়েক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, ওর ওই বইটা পড়েই ওর আইসেট হয়ে আছে, সে ওইটাই পড়বে, তার কোনো সমস্যা নেই। কিন্তু যাদের এখন একটু খটোমটো আছে, ঠিক আছে? মনে হচ্ছে যেন একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো হয়ে যায়, একটু বাকি রয়ে গেল। ওই যাদের মধ্যে বাকি রয়ে গেল মানে কনসেপ্টটা আছে, তাদের কি করতে হবে? তাদের যেকোনো একটা পাতি নোট তুলতে হবে, যেখানে সবকটা কভার করা আছে। মানে আকবর নিয়ে ধরো কভার করা আছে, আকবর নিয়ে ৫ থেকে ১০ টা লাইন লেখা আছে, একদম ইম্পোর্টেন্ট জিনিসগুলো লেখা আছে। তাকে সেইটা পড়ে বেরিয়ে যেতে হবে। এখন আকবর নিয়ে যদি তুমি ডেপথ এ ঢুকতে যাও যে আকবরের এখন কোন মানে মানে আকবর এখান থেকে অ্যাটাক শুরু করেছিল, কোথায়, কোথায় মেবার, চিত্তোর, কত কি অ্যাটাক করেছে, কত সালে, অত ডিটেইল যদি ঢুকতে চাও তুমি তাহলে শেষ করতে পারবে না এই কদিনে। ২ মাস মতো হাতে আছে। ব্যাপারটা এটাই যে আমি এটাই বলতে চাইছি যে খুব ইম্পোর্টেন্ট জিনিসগুলো জাস্ট দেখতে, 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 দেখতে বেরিয়ে যাও। বুঝতে পারলে? যাদের মানে এই সন্দেহটা আছে যে আমার সিলেবাসটা এখনো শেষ করতে হবে। ঠিক আছে? কিন্তু যাদের আমি আবারও বলছি যারা একদম মানে রেডি হয়ে আছে, যারা একদম মানে মানে পুরোপুরি যাদের কমপ্লিট হয়ে আছে, তারা কেন এসব করবে, তাই না? তাদের তো এসব দেখারই দরকার নেই। যাই হোক, এই হলো ব্যাপার। এবার হচ্ছে ফিজিক্স, জীবনবিজ্ঞান। ঠিক আছে? এবার দেখো ফিজিক্স, জীবনবিজ্ঞান, ফিজিক্স থেকে এসেছিল ৫ টা, জীবনবিজ্ঞান থেকে এসেছিল ৩ টে। যারা ইংরাজি পড়তে পারো, মানে ইংরাজিতে পড়তে পারো, তাদের বলবো ফিজিক্স লুসেন্ট পড়বে। গ্যারান্টি দিচ্ছি লুসেন্টের বাইরে কোশ্চেন খুব একটা যায় না। লুসেন্ট এবং জীবনবিজ্ঞান, এই জীবনবিজ্ঞানের যে মানে এটা বায়োলজি, সেটাও তোমরা লুসেন্টের দেখে পড়তে পারো। ঠিক আছে? লুসেন্টের যেটা মানে ডেসক্রিপটিভ আর কি, হলুদ রঙের যে বইটা, ওটা কিন্তু খুবই ভালো বই। ঠিক আছে? এইবার লুসেন্ট ছাড়া কি অন্য বই হবে না? হবে। লুসেন্টের সমতুল্য যে সমস্ত বইগুলো আছে, তরুণ গোয়েল আছে, বা যাদের বাংলায় লাগবে আর কি, তারা বাংলায় যে ওই সমস্ত যেমন বই আছে সেগুলো তোমরা পড়তে পারো। ঠিক আছে? তবে বাংলা বইয়ের বায়োলজিতে আমি দেখেছি মানে অনেক এমন জিনিস দেওয়া থাকে যেগুলো কিন্তু প্রয়োজন হয় না। ঠিক আছে? এবং অতিরিক্তভাবে দেওয়া থাকে যেটা মাথা লোড করে ফালতু, পরীক্ষায় তেমনভাবেও আসে না। তাই না? কিন্তু লুসেন্টের যেটা হয় সেটা দেখেছি আমি একদম টু দ্য পয়েন্ট মারে। ঠিক আছে? ওরা একদম যেগুলো আসে সেগুলোই মারে। তো সেখানে পড়লে আর কি ইজি হয়ে যায়। যাদের ইংরাজিতে সমস্যা নেই তাদের এইটা একটু ব্যাপারটা ইজি হবে। তার কারণ কি লুসেন্ট খুব তাড়াতাড়ি পড়ে শেষ করে দেওয়া যাবে। তাই না? কয়েকটাই পাতা আছে মাত্র। আর যারা বাংলা পড়ো বা মোটামুটি, হ্যাঁ, যারা এটা একটা জিনিস বলে রাখা ভালো। এখানে যারা আবার ক্লাস 9-10 এর বই পড়ে তাদের জন্য কিন্তু আবার খুব ভালো। বায়োলজি যারা 9-10 এর বইগুলো পড়ছে তাদের জন্য ভালো, তারাও সব কমন পাবে। কেননা 9-10 এর বইটা কিন্তু সলিড একটা বই, তাই না? পুরো সব ইনফরমেশনই ওখানে আছে। সুতরাং তাদের জন্য কোনো সমস্যা হবে না। বুঝতে পারলে? আর যারা মানে লুসেন্ট পড়ো তাদের তো কোনো সমস্যাই নেই। নেক্সট হচ্ছে অর্থনীতি। এই জায়গাটাই অর্থনীতি আর কম্পিউটার। দেখো অর্থনীতি থেকে ৩ টে কোশ্চেন, কম্পিউটার থেকে ১ টা কোশ্চেন। এই জায়গাটা ঘেঁটে দেওয়ার ব্যাপার।
এখন অর্থনীতি আমি কি পড়বো, তাই না? যারা ডাব্লিউবিসিএস দেয় তাদের তো ঠিক আছে, তারা হাসতে হাসতে এই অর্থনীতি করে দেবে, তারা অর্থনীতি দেখবেও না, মানে এই এর জন্য, ফুড এসআইয়ের জন্য, কিন্তু তাও তারা ফুল নাম্বার স্কোর করে চলে আসবে। কিন্তু যারা অর্থনীতি পারে না তাদের জন্য কি হবে? এটাই হচ্ছে মুশকিল, তাই না? কেন অর্থনীতি একটা বড় সিলেবাস, কিন্তু আমি আবারও বলছি, এই অর্থনীতি তোমার ডাব্লিউবিসিএস এর অর্থনীতির সঙ্গে মানে মিলবে না। ডাব্লিউবিসিএস এর ইকোনমিক্স মানে কিন্তু সেটা অনেক ডিটেলে কোশ্চেন যায়, তাই না? কিন্তু এখানে কেমন আসবে? এখানে ধরো তোমার আসবে জিডিপির ফুল ফর্ম কি, ঠিক আছে, যেটা ডাব্লিউবিসিএস এ কোনোদিন আসবে না। বা এখানে মানে আমি জিডিপির ফুল ফর্মই হয়তো আসবে না, কিন্তু আমি তোমাকে জাস্ট কোশ্চেনের লেভেলটা বোঝানোর জন্য বলছি, বুঝতে পারলে? এখানে তোমার আসবে হয়তো গ্রিন বন্ড কি, তাই না? আমি আবারও সেই একই কথা, টিকোনমি এখানে ধরো তোমার আসলো যে মানে ব্যাংক কবে ন্যাশনালাইজ হয়েছিল, তাই না? ইন্দিরা গান্ধী যখন ব্যাংক ন্যাশনালাইজ করেছিল 1969-এ, কটা ব্যাংক ন্যাশনালাইজ করেছিল, এরকম টাইপের প্রশ্ন। এলপিজি মডেল কবে এসেছিল, ঠিক আছে? এলপিজি মানে কিন্তু এটা সিলিন্ডার নয়, যারা জানো জানো না তারা সিলিন্ডার ভাবছে, এটা আলাদা জিনিস। যাই হোক, এলপিজি মডেল কবে এসেছিল, তো এই রকম কোশ্চেনই আসবে, যেগুলো কিন্তু খুবই পাতি কোশ্চেন। ইকোনমিক্সে একদম ডিটেলে কোশ্চেন কিন্তু আসবে না, ঠিক আছে? তাহলে তার জন্য কি করবো? তার জন্য সেই একই ব্যাপার, সব সাবজেক্টের জন্য আমি যেটা বলে রাখছি, উপরে উপরে জাস্ট জিনিসটা পড়ে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ধরে নিয়ে বেরিয়ে যেতে হবে। এখন ওই ডেপতে গিয়ে পড়বো, ইকোনমি পড়তে 6 মাস সময় লাগে একটা ছেলের, ঠিক আছে? তোমরা যদি আমাদের এই মানে মানে ডাব্লিউবিসিএস এর যে সমস্ত বইগুলো আছে, ঠিক আছে, সিঙ্গানিয়া স্যারের যে সমস্ত বইগুলো আছে, সেই সমস্ত বই কিন্তু শেষ করতে গেলে 6 মাস মিনিমাম সময় লাগে। তাই এখন তো আছে 2 মাস, তার অত ডিটেল পড়বে এই 3টে কোশ্চেনের জন্য? সেরকম তো না। তাহলে ইকোনমিক্সে দেখবে বাজারে অনেক ছোট ছোট নোট পাওয়া যায়, অনেক দেখবে একটা মানে পাতি একটা মানে জাস্ট 10-12 পাতার নোট পাওয়া যায়, ওখান থেকেই সব আসবে। তোমরা 5 ইয়ার প্ল্যানটা ভালো করে পড়বে, কেন 5 ইয়ার প্ল্যানের তোমার জহর জহর যোজনা কবে এসেছিল, এই সমস্ত কোশ্চেনগুলো এখানে আসতে পারে, একদম ছোট্ট ছোট্ট ব্যাপার, জাস্ট মাথায় মানে মুখস্থ করে নেওয়ার জিনিসগুলো তোমরা পড়বে, ঠিক আছে? অত ডেপথের জিনিস একদম জানতে যেতে হবে না এখন, তাহলে কিন্তু সময় বেরিয়ে যাবে, বুঝতে পারলে? আর কম্পিউটার সেই একই ব্যাপার, কম্পিউটার যার পড়া আছে তার কাছে ইজি, সে একটা কোশ্চেনের জন্য কোনোদিন পড়বে না। এবার যাদের পড়া নেই তারা কম্পিউটার সাবজেক্টটা কি, এটাই তো মাথা মানে মানে মাথা এখানেই তো খারাপ হয়ে যাবে, তাই না? তো তার জন্য আমরা কি করব? দেখবে এই যে আমি আবারও বলি, সেই লুসেন্ট টুসেন্ট এই সমস্ত বইয়ের পিছনে দেখবে বিভিন্ন ফুল ফর্ম দেওয়া আছে, ঠিক আছে? HTTS, যে আমাদের এই ফোনেতে আসে না, HTTS সার্চের আগে এর ফুল ফর্ম কি, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ওই বাস কি, এই বাস আমাদের মানে বারাসাত বারুইপুর নয় কিন্তু, বাস কি, এই টাইপের যে কোশ্চেনগুলো, ঠিক আছে, তার যদি কোনো শর্ট নোট পাও তাহলে সেগুলো তোমাদের পড়তে হবে, বুঝতে পারলে? এইবারে কথা হলো, এই একটার জন্য অনেকে এটা ছাড়তেও চাইবে, যে দরকার নেই আমার কম্পিউটার পড়ে, সেটা তার নিজস্ব স্ট্র্যাটেজি, আমার বলতে হবে এই জিনিসটা, তাই আমি বললাম, বুঝতে পারলে? কিন্তু ব্যাপার হচ্ছে এইটাই, ইগনোর করে তো লাভ নেই। আমি এটা বলছি, অনেকের ভালো লাগবে না যে হ্যাঁ সবই তো সেই ওপরে ওপরে পড়ে বেরিয়ে যেতে বলছে, তো পরীক্ষাটাই তো তাই, আমি কেন বলবো না, তাই না? পরীক্ষাটা তোমার অ্যাটেম্প্ট প্রচুর বেশি করতে হবে, তোমার ডেপথ না থাকলেও তুমি অ্যাটেম্প্ট করতে পারবে, তাই না? কেন প্রচন্ড ডিপ মানে ডেপথে কোশ্চেন করবে না, যে একদম মানে খুব কঠিন জায়গায় ঢুকে গেলাম, ওরকম কোশ্চেন করবে না, আর ওরকম কোশ্চেন করলেও তো লাভ হবে না, তাই না? মানে যাদের প্রিপারেশন মানে মানে কি বলবো, মানে মিডিল জায়গা আছে, ওরকম কোশ্চেন করলেও তাদের জন্য সেটা এমনিও বেরিয়ে যাবে, কেন কোশ্চেন যেমনই হোক না কেন কাটা ভাই আসবে। তার কারণ এত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে যারা সবাই ডাব্লিউবিসিএস দেয়, যারা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর দেওয়ার জন্য একদম মানে রেডি হয়ে আছে, পুরো বেশ কয়েক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, যাই কোশ্চেন করুক না কেন কাট অফ বেশি আসবে, ঠিক আছে? তো সুতরাং এবার আমি যেমন কোশ্চেন আসতে পারে সেইটার উপরে আমি প্রেডিক্ট মানে সেইটা প্রেডিক্ট করে আমি মোটামুটি একটা সলিউশন বলছি, বোঝা গেল? তো এই হচ্ছে মোটামুটি এইটা স্ট্র্যাটেজি। আমি আবারও বলি, তোমরা মোটামুটি কিন্তু ওভারঅল একটা পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? পুরো সিলেবাসটা কমপ্লিট করবে, বলার উদ্দেশ্য এইটাই, কোথাও কিছু ছেড়ে যাবে না, যে হ্যাঁ আমি মেডিয়াভেলটা পুরো দেখেই গেলাম না, ইতিহাস তো মাত্র 6টা কোশ্চেন, তুমি পড়ো না, এখন থেকে জোর লাগিয়ে পড়ো না। একটা খুব কথা বলি, মানে শুনতে খারাপ লাগবে কিন্তু খুব মানে বাস্তব কথা, যদি ধরো সিলেকশন নাও হলো, প্রিপারেশনটা তো হয়ে যাবে, বুঝতে পারলে? যদি এই লাইনে থাকতে হয়, একটা পেতে হয় কিছু, মানে এইটাই কিন্তু ধারণা হওয়া উচিত, যে চাকরি হবে কি হবে না জানি না, কিন্তু পড়ে যেতে হয়, ঠিক আছে? তাতে কি হয়, যদি তোমার এইটাই না হয় তাহলে ক্লার্কশিপে কাজে লেগে যাবে, বুঝলে? ক্লার্কশিপের কোশ্চেন এরকম হবে, খুব বেশি ডিটেলে কিন্তু যাবে না, বুঝতে পারলে? কিন্তু সব জানতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট, নেক্সট হচ্ছে এবার পাটিগণিতের অ্যানালিসিস দেখা যাক। পাটিগণিত থেকে প্রথমে দেখে নেওয়া যাক কোন সাবজেক্ট থেকে মানে কোন মানে চ্যাপ্টার থেকে কত কোশ্চেন আসে। দেখো এই যে শতকরা চ্যাপ্টার, এখান থেকে 2, লাভ ক্ষতি থেকে 5, আচ্ছা এই দুটো বলে দিই,
শতকরা ও লাভ ক্ষতি। ঠিক আছে, তো বলার কিছু নেই। এখানে কি, এখানে হচ্ছে তোমার, তোমরা এখন থেকে না দেখবে 2 মাস আছে তো, রেগুলার বেসে 30 থেকে 40টা অঙ্ক করার মানে অঙ্ক করতে চাইবে রেগুলার বেসে 30 থেকে 40টা অঙ্ক, যে যে বই নিয়েই করো না কেন। ঠিক আছে, অনেকে আছে যে আর এস আগরওয়ালের বই করে, তাই না, আর এস আগরওয়াল। অনেকে আছে রাকেশ যাদবের বই করে, আমি ইংরেজিগুলো আগে বলে দিচ্ছি। অনেকে আছে অভিনন্দন স্যারের বই করে, তো অনেকে আছে গগন প্রতাপ স্যারের মানে এ করে। তো তাদের জন্য তো কোনো সমস্যা নেই, যারা সিজিএল টিজিএল দেয় তাদের জন্য তো কোনো সমস্যা নেই, তারা এটা দেখবেও না আশা করি, তাই না। তারা এইসব ভিডিওর থেকে ভালো নিজেরাই জানে যে কি করতে হয় তাকে, তো তারা তো দেখবেই না। কিন্তু যারা আমাদের বাংলায়, ঠিক আছে, চঞ্চল চঞ্চল ঘোষ করে, সুবির দাস করে, তাই না, বা কোনো একটা স্যারের নোট করে, তো তাদের কথা বলি, বক্তব্য সেই একই, সিলেবাসটা পুরো কমপ্লিট করবে। তার জন্যই প্রথমেই বললাম আমি 30 থেকে 40টা অঙ্ক রেগুলার বেসে করবে। ঠিক আছে, এমনি সারা বছর আমি 20টা করে অঙ্ক করতে বলি, যে বছরে প্রত্যেক দিন যেন তুমি 20টা করে অঙ্ক করো। যাদের অঙ্কে একটু সমস্যা আছে বা সমস্যা নেই, 20টা করে অঙ্ক রেগুলার একটা ছেলে মেয়ের করা উচিত, রেগুলার। আর এই সময় অঙ্কটা একটু বাড়াতে হবে, 30 থেকে 40টা করো। ঠিক আছে, আর এই যে শতকরা বা লাভ ক্ষতি, ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো একটুখানি কিন্তু না জানলে মুশকিল আছে। ঠিক আছে, আপাত দৃষ্টিতে দেখে খুব সহজ মনে হয়, কিন্তু যখন ওই ডিসকাউন্ট থেকে ছাড় দিতে শুরু করে তখনই কিন্তু অনেকের কিন্তু না জানা থাকলে পরীক্ষা হলে কিন্তু মাথা চুলকাবে। আর অনেক ব্যাপারটা হচ্ছে এইটা, অঙ্ক তো সবাই করতে পারবে, কিন্তু শর্টে করার একটা ব্যাপার থাকে, সেটা তোমরা নতুন করে আর কাউকে বলতে হবে না। সুতরাং সেটা কিন্তু প্র্যাকটিসই তোমাকে সেই জিনিসটা আনবে। বোঝা গেল? এমন না হয় যে তুমি পরীক্ষা হলে বসে ও শর্ট ট্রিক ভাবতে শুরু করেছো। বুঝতে পারলে? শর্ট ট্রিক ভাবতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণে তো একটা ছেলে এক্স ধরে করে দেবে। সুতরাং প্র্যাকটিসটা বেশি করতে হবে, যার জন্য ওই শর্ট ট্রিকটা নিজের মধ্যে পুরো একদম নিয়ে চলে আসতে হবে। বুঝতে পারলে? তাহলে কি হবে, অঙ্ক তাড়াতাড়ি হবে। বোঝা গেল? নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে সরল সুদ। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, একদম সিম্পল দুটো জিনিস। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মোটামুটি 25টা সরল সুদের অঙ্ক আর চক্রবৃদ্ধি সুদ থেকে 10টা অঙ্ক করলে এর বাইরে অঙ্ক যাবে না, তাই না। 25টা অঙ্ক কেন বললাম সরল সুদে, 25টা অঙ্ক তাও আমি বেশি বললাম, 25টা টাইপ তাও হয় না, 5-7টা টাইপ হয়। সরল সুদে এই কটা করবে, মানে একদম সরল সুদ তোমরা সবাই জানো, এসআই ইকুয়াল টু PRT/100, তাই না। তো এইটুকু মোটামুটি এর উপরই ভিত্তি করে অঙ্কগুলো থাকে, আর দু একটা ট্রিকি অঙ্ক আছে। তো সরল সুদ আর মানে চক্রবৃদ্ধি সুদ খুবই ইজি। আর চক্রবৃদ্ধি সুদ অ্যাকচুয়ালি ঠিক আছে না, সমাহার বৃদ্ধি এসেছিল, খুবই ইজি। চক্রবৃদ্ধি সুদের আমি আবার বলি, ডিটেল যাবে না, একদমই ডিটেল যাবে না। আমার এক্সপিরিয়েন্সে এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে চক্রবৃদ্ধি সুদের উপরে ঠিকঠাক অঙ্ক কোনোদিন আসেইনি। অনেকে যদি নাও করতে চাও না, তাহলেও খুব যে বড় সমস্যা হবে তা নয়। চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমি কোনোদিন এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় সেই অর্থে দেখিনি, এলেও একদম পাতি এসছে, একদম পাতি, মানে যেটা একটা মানে, মানে যে শুধু ওই ফর্মুলাটা জানে সেও করে দেবে। তো চক্রবৃদ্ধি সুদ নিয়ে অত মাতামাতি করার কিচ্ছু নেই। আমি জানি অনেকের কি হয়, সরল সুদ টরল সুদ সব করে, এবার কিছু কিছু জিনিস তো ছেড়ে যায়, যেমন চক্রবৃদ্ধি সূত্রে অনেকে বুঝতে পারে না। তার জন্য কি হয়, পরীক্ষার আগে ও চক্রবৃদ্ধি সূত্রই ওর মাথায় কাজ করে, যে বাবা এইটা আমার ছাড়া হয়ে গেল, এইটা আমি কি করবো, মানে আরো মানে মানে এখান থেকে যদি প্রশ্ন আসে কি হবে। তাই জন্য সে কি করে, যে জিনিসটা পারছে না সেই জিনিসটার উপরই বেশি জোর দেয় পরীক্ষার আগে। কিন্তু অদ্ভুতভাবে পরীক্ষাতেও তো প্রশ্নটা আসে না, তাহলে তুমি ওখানে কেন প্রেশার দিচ্ছ। বুঝতে পারলে? যদি জানা থাকে ভালো, না জানা থাকলে ছাড়ো। কিংবা ওই প্রথম 5-10টা অঙ্ক করে নাও একদম। আমি ডিটেলে সরল সুদ খুব ভালো বুঝলাম, চক্রবৃদ্ধি সুদ অতটাও ভালো জানি না, তোমার তো ভালো জানতেও হবে না, কারণ পরীক্ষাতেও কোশ্চেন তো আসে না। বুঝতে পারলে? একটুখানি জেনে নেবে, জাস্ট মানে উপরে উপরে জেনে নেবে যে অঙ্কটা একদম মানে যেন, ধরো ওই যে হয় না যে একটা গ্রামে এত লোক ছিল, প্রতি বছর 10% করে বাড়ছে, তাহলে 3 বছর পরে কত হবে, এইরকম টাইপের দু একটা অঙ্ক দেখে নাও। বা এত টাকার এত বছরে চক্রবৃদ্ধি, এত পার্সেন্টে চক্রবৃদ্ধি সুদ কত হবে, এরকম টাইপের 2-4টে অঙ্ক দেখে নাও। এর বেশি ডিটেল যাওয়ার দরকার নেই। বোঝা গেল? সময় ও দূরত্ব, ঠিক আছে, এই সময় ও দূরত্ব মানে শুধুমাত্র সময় দূরত্ব নয়, এর মধ্যে কিন্তু ট্রেনের অঙ্কটাও থাকে। ঠিক আছে, তো এইগুলো থেকে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, এবং বিভিন্ন প্র্যাকটিস সেটে দেখবে এখানে এই এই দুটো চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবেই থাকবে। নৌকা স্রোতের অঙ্ক একদম পাতি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সামথিং আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সামথিং, এর উপরে ভিত্তি করে পুরো নৌকা ও স্রোতের অঙ্ক হয়ে যায়। একদম পাতি অঙ্ক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সময়ের দূরত্বের অঙ্ককে অনেক অঙ্ক, সময়ের দূরত্ব নিয়ে করতে গেলে অনেক অঙ্ক, তাই না, প্রচুর অঙ্ক হয় এখান থেকে। তো তোমরা অঙ্ক তো করবে, যে যে বই দিয়ে প্র্যাকটিস করছো সেটা তো করবে, বিভিন্ন প্র্যাকটিস সেট দেখতে শুরু করবে। ঠিক আছে, বিভিন্ন প্র্যাকটিস সেট দেখতে শুরু করলে তাতে কি হবে, তাতে তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়ালি অঙ্ক কোনগুলো ইম্পর্টেন্ট। প্র্যাকটিস সেট যারা বানায় তারা তো আর এমনি এমনি বানায় না, তারা তো কোনো একটা কোশ্চেন থেকেই কোশ্চেনটা তোলে। তুমিও চাইলে ওরকম প্র্যাকটিস সেট বানাতে পারো।
তাতে তোমার সময়টা নষ্ট হবে। ওরা সময় তো নিজেরা ওখানে ইনভেস্ট করছে, তুমি আর কেন ইনভেস্ট করবে? তুমি বিভিন্ন ওয়েবসাইটে চলে যাও বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে চলে যাও। ওরা কি করছে, ওরা ওখান থেকে দেখবে যে কোশ্চেনগুলো তুলছে বিভিন্ন পরীক্ষায় এসে, তার মানে ওই রকম টাইপেরই প্রশ্ন আসে। তো সেখান থেকে তোমাদের একটা ভালো আইডিয়া হবে এবং প্র্যাকটিসও হবে। বোঝা গেল? কার্য সময় নল চৌবাচ্চা, দেখো এখানে তিনটে, এখানে একটা। তো এগুলো সেই একই ব্যাপার, কার্য সময় নল চৌবাচ্চা, এগুলো খুবই ইজি। অনুপাত সমানুপাত নিয়ে পাঁচটা, ঠিক আছে? সুতরাং অনুপাত সমানুপাত চ্যাপ্টারটাই অনেকে করে না, অনেকে চ্যাপ্টারটা করে না, বাদ দেয় কিন্তু। এখান থেকে পাঁচটা কোশ্চেন আসে, ভাবো। আমি বলছি না যে এবারেও হয়তো মানে মানে এবারেও পাঁচটাই আসবে, এবারে কমও আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু কথা হলো এইটা কিন্তু অনেকে করে না, অনুপাত সমানুপাতের চ্যাপ্টারটা আমি নিজে দেখেছি। হলো মিশ্রণ, মিশ্রণে ওই অ্যালিগেশনের চ্যাপ্টার তোমরা সবাই অল্প বিস্তর জানো, সেখান থেকে দুটো, এবং সেটা প্র্যাকটিস করতেই হবে। সংখ্যাতত্ত্ব, এইগুলো হচ্ছে আসল জিনিস, এই সংখ্যাতত্ত্ব, ভগ্নাংশ, এই টাইপের চ্যাপ্টারগুলো অনেকে করে না, ঠিক আছে? ওই জন্যই কিন্তু এই বইগুলোর নাম বলা, বইগুলোর নাম এমনি এমনি বলা নয়, অনেকের কাছে নিজস্ব নোট থাকে, স্যারের নোট থাকে, কিন্তু তোমরা কোনোদিন এই চ্যাপ্টারগুলো করেছো? যারা করো তারা তো ঠিক আছে, কিন্তু অনেকে আছে এই চ্যাপ্টারগুলোই করেই নি, মানে তাদের যেহেতু নোট পড়ে তাই জন্য তাদের আইডিয়াও নেই যে এরকম একটা চ্যাপ্টার থাকতে পারে। আমার কিন্তু ভিডিওটা আনার উদ্দেশ্য এইটাই। তো যাই হোক, তো এই যে বিষয়বস্তুগুলো দেখো, এই যে সংখ্যাতত্ত্ব, ভগ্নাংশ, সরলীকরণ, দেখো এই চ্যাপ্টারগুলো সাধারণত কিন্তু ওইভাবে করানো হয় না, কিন্তু এখান থেকে দেখো প্রশ্ন ভরে ভরে আসছে। যে কোনো একটা বই, এত কটা বইয়ের মধ্যে যে কোনো একটা বইতে জাস্ট খুলবে, খুলে দেখবে খুব বেশি অঙ্ক হয় না এখান দিয়ে। আর বারবার বলছি, এই বইগুলো কিন্তু উপরের ইংলিশ বইগুলো কিন্তু সিজিএল এর বই, ওরা কিন্তু সংখ্যাতত্ত্বের উপরে মানে একদম 200-300 অঙ্ক করিয়ে দেবে এবং 25-30 রকমের টাইপ দেখিয়ে দেবে। অত ডিটেল তো আমার লাগবে না, তাই না? বেসিক জিনিস, একদম বেসিক, সেগুলো আমাদের করতে হবে। ভগ্নাংশ হচ্ছে যে ওই লব এত পার্সেন্ট বাড়ানো হলো, হর এত পার্সেন্ট কমানো হলো, তাতে অনুপাত এত হলো, তাহলে লব ও হর কত অরিজিনাল নাম্বারের, এই রকম টাইপের অঙ্ক। বুঝতে পারলে? সংখ্যাতত্ত্বে এখানে আর একটা জিনিস আসে, এখানে দেয়নি, এই সংখ্যাতত্ত্বের মধ্যেই সেটা পড়ে যায়, সেটা হচ্ছে ওই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, ঠিক আছে? বিভাজ্যতার যে চ্যাপ্টারটা, তো সেগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া আনতে হবে। বোঝা গেল? এবার এই লসাগু গসাগু, এইটা মোটামুটি সবাই পড়ে, সবাই পারে, লসাগু গসাগু এবং গড়। তো এগুলো নিয়ে কোনো কিছু বলার নেই, এখানে তিনটে এবং এখানে দুটো কোশ্চেন আসে, ঠিক আছে? এবার দেখো বয়স সংক্রান্ত অঙ্ক, এই বয়স সংক্রান্ত অঙ্ক অনেকটা গড়ের সিমিলার, তাই না? এই যে গড়ের যে অঙ্কটা, বয়স সংক্রান্ত অঙ্ক অনেকটা ওরকম ভাবেও করা যায়। বুঝতে পারলে? তো ওরই সিমিলার টাইপের অঙ্ক, পাশাপাশি দুটো চ্যাপ্টার থাকে, তো এগুলো খুব একটা কঠিন কোশ্চেন হয় না, ঠিক আছে? এইবার চলে এসো বর্গমূল, বর্গমূল নির্ণয়, ঠিক আছে? এটা যে যে বই পড়ো, ঠিক আছে, যদি না মানে বই যদি না পড়া থাকে, তাহলে এই ইউটিউব চ্যানেলই আর কি, আমার বারুইপুর কম্পিটিটিভ সেন্টারে দেখবে এই বর্গমূল নির্ণয় বা স্কোয়ার রুট নির্ণয় বলে সার্চ মারবে, পাশে বারুইপুর কম্পিটিটিভ সেন্টার লিখে দেবে, দেখবে একটা আছে, 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় সেখানে আমি দেখিয়ে দিয়েছি। বুঝতে পারলে? এটা ওখান থেকে দেখলেই হয়ে যাবে। ঘড়ির অঙ্ক, ঘড়ির অঙ্ক আমি ইউটিউবে দিইনি, আমি আজকালের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আজকাল বা কয়েকদিনের মধ্যে আমি দিয়ে দেবো ঘড়ির অঙ্ক। আমি গ্যারান্টি দিচ্ছি ওই কয়েকটা প্রসেসের বাইরে ঘড়ির অঙ্ক যাবে না, একটা ফর্মুলায় ঘড়ির অঙ্ক হয়ে যাবে, একটা ফর্মুলায় ঘড়ির সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ঘড়ির অঙ্কটা দিয়ে দেবো, তো ওর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে? ওর বাইরে হয়ই না। ক্যালেন্ডারও তাই, ক্যালেন্ডারও তাই না, ক্যালেন্ডারের অঙ্ক অলরেডি আমার ইউটিউব চ্যানেলে করা আছে, ঠিক আছে? তো সেটা একটু দেখে নিও। আর অন্যান্য থেকে বা একটা ওই জাস্ট অঙ্কের যে থিওরি টিওরি হয় সেখান থেকে একটা কোশ্চেন এসেছিল, তো সব মিলিয়ে রাখো এখানে 50টা কোশ্চেনই হচ্ছে। বুঝতে পারলে? তো আমি, যারা ভিডিওটা এতক্ষণ দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আমি জানি যারা মানে অঙ্ক টঙ্ক পারে টারে, তাদের মধ্যে এরকম আছে যে অঙ্কের আবার স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি বলে কিছু নয়, অনেকের মানে জিনিসটা প্রবলেম হয় বলেই বলা, ঠিক আছে? কোথা থেকে এই যে অনেকে এই চ্যাপ্টারগুলো হয়তো করতোই না, সংখ্যা, সংখ্যাতত্ত্ব বা ভগ্নাংশ, সরলীকরণ, তাই না? অনেকে জাস্ট অ্যারিথমেটিক মানে, পাটিগণিত মানে শুধু মানে 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 শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, তাই না, সময় দূরত্ব, এই টাইপের করে চলে যাবে, কিন্তু এগুলো পরীক্ষায় আসে, মানে আগের বারই তো এসছে, সিলেবাস তো আগের বারেও অ্যারিথমেটিকই বলা ছিল। তো তাদের মানে উদ্দেশ্যই এই জিনিসগুলো বলা, যারা এগুলো অ্যাভয়েড করতে হয়তো, কিন্তু এগুলো অ্যাভয়েড করলে হবে না। বুঝতে পারলে? সিলেবাসটা পুরোটাই কিন্তু এইরকম। এর সঙ্গে আমি আবারও বলছি, এর সঙ্গে তোমাদের একটা দেয়নি এখানে, মানে ওই বিভাজ্যতা, সেই বিভাজ্যতা চ্যাপ্টারটাও কিন্তু আসতে পারে। সুতরাং আমাদের এত কিছু কিন্তু জেনে যেতে হবে। বুঝতে পারলে? শেষে সেই একই কথা বারবার যেটা বলছি সেটা বলে দিই, যে তোমাদের খুব ডিটেল জানতে হবে না, কিন্তু পুরো সিলেবাস কভার করে যেতে হবে। ঠিক আছে? এরকম না হয় যে লাভ ক্ষতি থেকে যা অঙ্ক দেবে সব পারবো, আর এদিকে নৌকা ও স্রোতের অঙ্ক দেখাই হয়নি তাই দিলে পারবো না। তাহলে কোনো লাভ হলো না, তাই না? লাভ ক্ষতি থেকে একটা ইজি অঙ্ক দিল, এখান থেকে একটা ইজি অঙ্ক দিল, ঠিক আছে?
তুমি এই অঙ্কটা তো আরামসে করে দিলে, নৌকা ও স্রোতের অঙ্ক করলে না। কিন্তু যে এইটাও হালকা করে গেছে আর এটাও হালকাভাবে করে গেছে, মোটামুটি ওপরে ওপরে সব জেনে গেছে, সে দেখো এইটাও করে দিল, এইটাও করে দিল। তোমার লাভ ক্ষতি বেশি জানার কোনো লাভই হলো না, তাই না? তুমি যে এত ডিটেল জানো সেটা কোনো লাভই হলো না। আরেকটা ছেলে সে তোমার থেকে বেশি মেরে চলে গেল, সে অতটাও ডিটেল এইটা জানে না, কিন্তু সে সবটাই জানে। তো এই ছিল বলার মানে বিষয়বস্তু। তো যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সবাইকে অল দ্য বেস্ট। আশা করি সবাই মানে ভালো পরীক্ষা দেবে। সিট লিমিটেড এবং খুবই কম সিট, তাই না? 40 মানে 480টা মাত্র সিট, তো ন্যাচারালি ম্যাক্সিমাম ছেলেমেয়েই তো ফেল করবে, এটা তো খুব স্বাভাবিক কথা। কিন্তু সবাইকে সবাইয়ের বেস্টটা দিতে হবে, তাই না? ডিমোটিভেট করা খুব সহজ। অ্যাকচুয়ালি এটা সত্য যে মানে এত কম সিট, ডিমোটিভেট হওয়ারই কথা। কিন্তু পরীক্ষা যখন দিচ্ছি তখন তো নিজের বেস্টটাই দিয়ে আসতে হবে, তাই না? তো যাই হোক, এই ছিল আমার বিষয়বস্তু। তোমাদের কেমন লাগলো পুরো, মানে এটা আমার কিন্তু এই স্ট্র্যাটেজি বলার উদ্দেশ্য খুব একটা বেশি ছিল না যে কোনটা কিভাবে পড়বে টড়বে। আমার উদ্দেশ্য এইটা ছিল যে কোন সাবজেক্টে কত নাম্বার এসছে এইটা বলা। বুঝতে পারলে? স্ট্র্যাটেজি আমি যেটা বললাম তোমার নাও ভালো লাগতে পারে। তুমি সম্পূর্ণ অন্যভাবে পড়াশোনা করতে পারো। ঠিক আছে? তুমি নিজেও পড়াশোনা করছো, তোমার স্ট্র্যাটেজি আরো ভালো হতে পারে। আর স্ট্র্যাটেজি একেকজন মানুষের ক্ষেত্রে একেক রকম হয়। সুতরাং ওইভাবে বলে কোনো লাভ নেই। তো আমার মেইন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে কোন বিষয় থেকে কতটা কোয়েশ্চেন এসেছিল সেইটা দেখানো। বোঝা গেল? তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। বন্ধু-বান্ধবের মধ্যে একটু শেয়ার করো। আমি অনেক কিছুই আনতে থাকি চ্যানেলে। ঠিক আছে? তো সেগুলো যদি মানে ভালো লাগে তাহলে চ্যানেলের সাথে থাকো। দেখা হবে পরের ভিডিওয়। স্টে টিউন অ্যান্ড বাই।